সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা সবাই রাজনীতিবিদ। আজ আমরা রাজনীতি নিয়ে কথা বলবো। করোনার এই সময়ে রাজনীতির বেহাল দশা আমাদের আলোচনার বিষয় নয়। এই যে করোনা পরিস্থিতি দেশে আছে, এই পরিস্থিতিকে আমাদের জয় করতে হবে, এর কোনো দ্বিতীয় পথ নেই। কিন্তু এই জয়ের পথ সুগম করার জন্য রাজনীতি কিভাবে কাজ করতে পারে এবং এখন এই মহামারীকালে রাজনীতি মানুষকে কিভাবে তাদের দুর্ভোগ থেকে বাঁচিয়ে তুলতে পারে, সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সন্ধ্যায় নিউজ 24-এর আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব ডক্টর নহুল আলম লেনিন, রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনাকে দিয়ে। বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলছে তা থেকে উত্তরণের জন্য রাজনীতি কিভাবে এখন দেশের আপামর জনগণকে সহায়তা করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। রাজনীতি যে কোনো সংকট, যে কোনো কি বলা যায় দুর্যোগ মোকাবেলা করার জন্য একটি দেশে গণতান্ত্রিক দেশে সেখানে আপনার রাজনীতিবিদদের মূলত দায়িত্ব এবং তারাই পারে যে কোনো সংকট সমাধান করতে। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে আজকে যে ডিজাস্টার, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য মূল দায়িত্ব হচ্ছে সরকারের। এখানে সরকারি দলের আমাদের মানে নূর আলম লেনিন ভাই এখানে আছেন এবং বিরোধী দলের মানে অন্যতম বিরোধী দল মানে সংসদীয় বিরোধী দল তার নেতা জাতীয় পার্টির মানে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাহেব এখানে আছেন। আমার বক্তব্য হচ্ছে রাজনীতি কি এখন রাজনীতিবিদদের হাতে আছে কিনা। সরকারের প্রথমত আমাদের একটা প্রস্তাব ছিল যে একটি সর্বদলীয় একটা কমিটি করা হোক, যে কমিটির মাধ্যমে একেবারে তৃণমূল থেকে জাতীয় লেভেল পর্যন্ত সবাই সবার অংশগ্রহণ করতে পারে এবং কাজ করতে পারে। কিন্তু সরকার তাদের কর্ণপাত করেনি। সরকারি দলের যে রাজনৈতিক ক্ষমতা মানে এই সমস্ত ডিজাস্টার সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি বলুন। হ্যাঁ, সেখানে সেটা হাত বদল হয়ে সেখানে আমলাদের হাতে দিয়ে দিয়েছে। প্রত্যেক জায়গায় করোনা ম্যানেজমেন্টের জন্য যে মানে কমিটি করা হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে এই যে আপনার আশ্রয়ণ প্রকল্প বলেন, করোনার ব্যাপারে বলেন বা যে কোনো, সেখানে একজন সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিব সেখানে আবার ডিসি, ইউনো, সেখানে যারা আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছে তাদের কিন্তু কোনো ভূমিকা নাই। এবং এইটে পার্লামেন্টে আপনার প্রবীণ পার্লামেন্টিয়ান তোফায়েল আহমেদ সাহেব তিনি নিজে কিন্তু এ ব্যাপারে মানে কথা বলেছেন। কাজী ফিরোজ রশিদ সাহেব জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য অথবা কি মানে প্রেসিডিয়াম সদস্য তো বটেই এবং তিনি সংসদ সদস্য, তিনিও এ ব্যাপারে কথা বলেছেন এবং জাতীয় পার্টির স্ট্যান্ডও তাই, জাতীয় পার্টির নেতারা তাই বলছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বা জাতীয় পার্টির মহাসচিব এখানে আছেন, এরা স্ট্যান্ডও তাই। তার মানে হচ্ছে যে রাজনীতি যদি রাজনীতিবিদদের হাত থেকে হাত বদল হয়ে সেটা যদি আমলাদের হাতে চলে যায় তাহলে দেশে কি হয়, দেশে দুর্নীতি বিস্তার লাভ করে। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। এই প্রকল্পে 2 লক্ষ টাকার উপরে একটা মানে ঘর দেওয়া হলো, সেখানে বাড়ি দেওয়া হলো, কিন্তু দেখা গেল সামান্য বৃষ্টিতে, ঝড় ছাড়া বৃষ্টিতে ধসে চলে গেলো, ভেঙে পড়লো। অথচ সেই প্রকল্পগুলো বাছাই করা, প্রকল্পগুলো গ্রহণ করা এবং বিনা টেন্ডার এই প্রকল্পের কাজ করা, সেখানে ডিসি, ইউনো এরা এটা করেছে। তো এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতি একেবারে সুকৌশলে এবং পরিকল্পিতভাবে এভাবে রাজনীতিবিদ হাতে নাই। সেই জন্য এই যে ডিজাস্টার, এই যে ম্যানেজমেন্টের যে মানে বক্তব্য, আমরা একসময়, আমি এখানে বাবলু ভাই আছেন, আমরা একসময় একসাথে গভর্নমেন্টে ছিলাম, তখন কিন্তু একটা ভয়াবহ ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রশ্ন কিন্তু সেখানে এসেছিল, সেটাও কিন্তু রাজনীতিবিদরাই করেছিল। অতএব রাজনীতিবিদ হাতে থাকা দরকার। এখন যেটা করা দরকার সেটা হচ্ছে যে যার মানে অবস্থান থেকে সে কাজ করছে। যেমন আমাদের অবস্থান থেকে, বিএনপির অবস্থান থেকে প্রত্যেক জেলায় একটা করে
করোনা হেলথ হেলথ সেন্টার মানে কমিটি করা হয়েছে, কমিটি না হেলথ সেন্টার করা হয়েছে। সেখানে সাফিসিয়েন্ট আমরা আমাদের সাধ্য মতো সেখানে অক্সিজেন সিলিন্ডার, সেখানে আপনার ডাক্তারদেরকে যোগাযোগ করা, করোনা রোগীদেরকে মানে বহনের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, এবং সেখানে তাদেরকে নগদ অর্থ এবং মানে খাদ্য সাহায্য দেওয়া, এবং এই কাজগুলো করে যাচ্ছে। বিশেষ করে আমি খুলনা ডিভিশনের কথা বলতে পারি যে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এই হেলথ সেন্টার আছে, এবং সেখানে সবাই কিন্তু কাজ করছে। সেখানে যশোর, খুলনা, সেখানে মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, তারপর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সমস্ত জায়গায় নেতৃবৃন্দ তারা কাজ করছে। ঠিক একইভাবে আপনার ঢাকা ডিভিশনে, অন্যান্য ডিভিশনে একইভাবে কাজ করছে। এটা আমাদের তরফ থেকে আমরা করার চেষ্টা করছি, কারণ লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। এই সংকট তো শুধু সরকারের সংকট না, এই সংকট হলো সর্বগ্রাসী সংকট, সবাইকেই এখানে করতে পারে। আজকে কালকে আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ফকির আলমগীর, আমি যখন বিপ্লবী ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, তখন ফকির আলমগীর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন, সাদেক হোসেন খোকা তার আগে ছিলেন। অর্থাৎ এই যে মানে সেই লোকটা হারায় গেল করোনায়, অথচ তার কি অবদান এদেশের গণসঙ্গীতে সে একজন পতিতদশা, একজন গণসঙ্গীত শিল্পী, 21শে পদকপ্রাপ্ত, এবং শুধু গণসঙ্গীত না, গণসঙ্গীতের নতুন ঘরানা, সে ক্রান্তি গণশিল্পী গোষ্ঠী দিয়ে তার যাত্রা শুরু। 69 গণ অভ্যুত্থানের সময়, 71 আপনার মুক্তিযুদ্ধের সময় ফকির আলমগীর তখন তরুণ, আমরা একই বয়সী, ফকির আলমগীর যথেষ্ট অবদান ছিল। আজকে ফকির আলমগীর হারিয়ে গেল। আজকে আমরা যারা এখানে তিনজনের কথা বলছি, আমরা জানি না যে আমাদের কার ভাগ্যে কি আছে। কারণ ডবল ডোজ যারা করোনা টিকা নিয়েছে তাদেরও কিন্তু তারাও মারা যাচ্ছে, এরকম অবস্থা। অতএব সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের একটা মিনিমাম ঐক্য হওয়া দরকার। আর একটা কথা হলো, সরকার ক্ষেত্রে আমি বলবো যে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব, আর সরকারের এই করোনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের কিন্তু ব্যর্থতা দেখা যাচ্ছে। কারণ এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আমি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে এই শোয়ের পরের অংশে অবশ্যই আলোচনা করব এবং তখন আপনার কাছে বিস্তারিত শুনবো। কিন্তু আপনি যে অভিযোগ করেছেন যে বেশ গুরুতর, আমি আপনার অভিযোগ নিয়েই জনাব ডক্টর নুহুল আলম লেনিনের কাছে যেতে চাই যে এই সরকারের রাজনৈতিক সদিচ্ছা নেই। কি বলবেন আপনি? ডক্টর নুহুল আলম লেনিন। রাজনৈতিক সদিচ্ছা থাকলে রাজনৈতিক ইস্যুতে বা অন্যান্য কোন ইস্যু যদি সামনে আসে, সেখানে রাজনৈতিক সদিচ্ছা বলেন, রাজনৈতিক ঐক্যবদ্ধ বলেন, সেটা আসে। এটা একটা মানবিক বিপর্যয়, এবং শুধু বাংলাদেশ না, সমস্ত বিশ্বব্যাপী এই বিপর্যয় হয়েছে। এবং আমার জানা মতে বিশ্বব্যাপী কোথাও কোনো দেশে এটাকে পলিটিসাইজেশন করা নেই, রাজনীতিকরণ করা হয়। এখানে যে কথা উনি বললেন, এটা তো রাজনীতিকরণের কথা বললেন। প্রবলেমটা হ্যাঁ, সরকারের সাফল্য ব্যর্থতার কথা বলতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো নিষ্ক্রিয় না থেকে যে যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াবে, দুর্গত মানুষের পাশে দাঁড়াবে, এটা কিন্তু স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু রাজনীতিকরণ এবং সেইটাকে পুঁজি ধরে সরকারের বিরুদ্ধে প্রচার, অপপ্রচার এবং অসন্তোষ ছড়ানো, এটা তো কোনো বলা যেতে পারে যে ভালো লক্ষণ না। বরং এখানে দেখা যাচ্ছে যে সরকারের সাফল্যের দিকটা তো তারা তুলবেন না, এখানে ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাগুলো তুলে ধরে পুরো সাফল্যটাকেই এখানে নলেন ভরাট করার চেষ্টা করা হয়। এটাই বা নিজেও জানেন, বিভিন্ন সরকারি পদে ছিলেন, কাজেই তিনি জানেন যে এইখানে আমাদের দেশের অতীত অভিজ্ঞতা এই ধরনের বড় বিপর্যয়ে কখনো কোন সময় রাজনৈতিক প্ল্যাটফর্মে সব দল একত্রিত হয়নি। সরকারের উপরে প্রেশার করার জন্য আপনি আপনার কাজ দিয়ে প্রেশার করেন,
সে সরকার এই জায়গায় ভুল করছে, আপনার ওপিনিয়ন বলেন, সেটা মুখ বন্ধ করে রাখেন না। আপনারা তো ভুলে যাচ্ছেন একদম যে সরকার ব্যর্থ। তো ব্যর্থ ব্যর্থতা ঢাকার একমাত্র পথই যে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম করা। রাষ্ট্রযন্ত্রকে যদি আমি ব্যবহার করতে না পারি এই সময়, এই ক্রাইসিসের পিরিয়ডে, তাহলে এই যে জনগণের টাকা দিয়ে এত আমরা প্রসার মানে থাকতে এখানে নিতেই দেওয়া গিয়েও মানে মাঠ পর্যায়ে কোনো রোগীকে বাঁচাতে পারবেন না, হ্যাঁ, সংক্রমণ রোধ করতে পারবেন না, আমিও পারবো না, আমরা কেউ পারবো। হ্যাঁ, আমরা কি করতে পারি সেটা হলো যে আমাদের জনগণের মধ্যে যে অসচেতনতা, হ্যাঁ, বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে, সেইখানে আমরা ক্যাম্পেইন করতে পারি। এবং যার যার অবস্থান থেকে ক্যাম্পেইন করলে সেইটা এক ধরনের প্ল্যাটফর্ম ভিত্তিক ঐক্য না হোক, কিন্তু অ্যাকশন কতগুলো ঐক্য হয়। তো আমি জানি না কোন দেশে এরকম সর্বদলীয় কমিটিগুলা কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা। আমার তো জানা মতে ভারতে এই ধরনের কোন উদ্যোগ দেয় না। সবচেয়ে বেশি আক্রান্ত যে সকল দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা করা হয়নি, ব্রাজিলে করা হয়নি, বা আমাদের ইংল্যান্ডে, ফ্রান্সে কোথাও তো এই ধরনের ঐক্য করা হয়। হ্যাঁ, তারা যার যার অবস্থান থেকেই জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সেখানেও সরকার বলতেই তার একটা কাঠামো হচ্ছে আমলাতন্ত্র, যারা জনগণের পয়সায় আমরা তাদেরকে বাগান ব্যবহার করি, এটা ডিসিপ্লিন ফোর্স, তাকে আমরা ব্যবহার করেছি। কারণ সেই ব্যবহার করাটা কোন রকমই আমি মনে করি না যে অসংগত বা ভুল। তারা করছেন, আমরা সেটা তাদেরকে দিয়ে সরকারের কর্মসূচি দেওয়া হয়েছে যাতে প্রিভেন্ট করার জন্য, সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য তাদেরকে আমরা ব্যবহার করছি। তাদেরকে ব্যবহার না করলে এটা কেবল ভলান্টিয়ার না, কিন্তু অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী বলছেন যে প্রধানমন্ত্রীর যে একটি আগ্রহের প্রকল্প, যাদের কিছুই নেই তাদের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার যে প্রকল্প, সেখানে রাজনীতিবিদদের অংশগ্রহণ নেই এবং সেগুলো ভেঙে পড়েছে। রাজনীতিবিদদের অংশগ্রহণ থাকলে কি সব দুর্নীতি মুক্ত হয় না? ধরেন ওইটা চাকরি, ওইটাকে আমি ডিফেন্ড করবো না। এটা যেটা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে, সেইটা কন্ট্রাক্টারই হোক বা স্থানীয় প্রশাসনই হোক, তারা প্রপারলি এটা যে সকল জায়গায় হয়েছে সেখানে প্রপারলি তারা গাইডলাইন অনুযায়ী নির্মাণ কাজটা সম্পন্ন করে। নিশ্চয়ই এটা নিন্দনীয়, নিশ্চয়ই এটা দায় সরকারকেও নিতে হয়। কিন্তু এখানে কেবল প্রশাসনিক কর্মকর্তারাই এই ব্যর্থতার জন্য দায়ী, তেমন তো হবে না। আপনারা এগুলো অতি সরলীকরণ করেন। রাজনীতিবিদরাই তো ভালো করে, রাজনীতিবিদরা আবার ভুল করলে তার জন্য তারা শাস্তি ভোগ করে। প্রশাসনিক চেষ্টা করা হচ্ছে, তারা এটা করলে, তারা ভুল করলে, তারা এখান থেকে জন্য চেষ্টা করেছে। এটা তো সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেনি। সরকার জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে একটা হতদরিদ্র মানুষের জন্য প্রথম এবং বিশ্বের অনন্য একটা প্রকল্প নিয়েছে। সেই প্রকল্পটির ক্ষেত্রে এই ঘটনাটি কোনো কোনো জায়গায় ঘটেছে, সবদিকে তার ঘটেনি। এটা তো মানে নানান পক্ষ আছে। প্রধান পক্ষ হচ্ছে কন্ট্রাক্টরদের দ্বারা। আমাদের দেশের এটা একটা প্রচলিত ধারা। আপনি যদি বলেন কন্ট্রাক্টরকে দেওয়ার পরে কন্ট্রাক্ট সে প্রপারলি যদি না করে থাকে,
সেটা দায় প্রশাসনের তো আছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এই কাজটি অত্যন্ত দারিদ্র দূরীকরণে বিভিন্ন ঘর দেওয়া, এটা একটা বড় স্বপ্ন এবং এখানে সাফল্যের ভাগও আছে, কোথাও কোথাও জি, জনাব ডক্টর নুহুল আলম লেনিন, আমি আবারও আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু যুক্ত আছেন। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী অভিযোগ করেছেন যে কৌশলে এবং পরিকল্পিতভাবে রাজনীতিবিদদের হাত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি কি তার এই বক্তব্য সমর্থন করেন, জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু? প্রথমে আমি আজকে এই নিউজ 24 টিভিকে এবং তার ব্যবস্থাপনা যারা আছেন তারা, তিনি উপস্থাপন করছেন, তাকে, সমস্ত দর্শকদেরকে এবং দেশবাসীকে আমার সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাচ্ছি। এরা অংশগ্রহণ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই যে আজকে আমরা একটি কঠিন সমস্যার মুখোমুখি, মহামারী। হ্যাঁ, আমি এটা স্বীকার করি, আমরা সবাই স্বীকার করি, জলপথের বিশ্ব যে বৈশ্বিক মহামারী, গ্লোবাল প্যান্ডেমিক। কখন হয়েছে? 2019 সালের নভেম্বর ডিসেম্বর থেকে চায়নাতে শুরু হয়েছে। তখন থেকে WHO ডিক্লেয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এবং আমরা কোনো কি প্রিপারেশন নিয়েছি? আসুন আজকে আমরা বিজ্ঞান ভিত্তিক একটি আলোচনা করি। আমরা এই ধরনের আমরা এই মানে অ্যাজাম্পশন অনুযায়ী কোনো কথা না বলে ডেটা বেস কিছু আলোচনা করি। আজকে সর্বশেষ ডেটা মিটিং কার স্বাস্থ্য অধিদপ্তরে 195 জন মানুষ করোনায় মারা গেছে। আজকে এই পর্যন্ত 11,53,000 জন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, 19,000 মানুষ করোনায় মৃত্যুবরণ করছে। এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট। এবং আজকে পর্যন্ত গত 4 সপ্তাহ 5 সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা শনাক্তের হার হচ্ছে 32.55%। আমার কথা নয়, এটা বাংলাদেশ সরকারের কথা, স্বাস্থ্য অধিদপ্তরের কথা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পষ্ট করেছে কোন দেশে যদি 2 সপ্তাহের বেশি যে 5% নিচে করোনা থাকে তাহলে বলতে হবে সেটা করোনা নিয়ন্ত্রণ আছে। আর যদি 5% বেশি হয় তাহলে বলতে হবে সেটা ভয়ঙ্কর মহামারী রূপে আত্মপ্রকাশ করছে। এখন সেটা ভয়ঙ্কর নাকি মহাভয়ঙ্কর এই আলোচনা আমাদের যেতে হবে। আরেকটি কথা বলতে চাচ্ছি যে যখন থেকে এটা শুরু হলো, তার ভারতের কথা বলি, 2 মাস আগে ভারতের অবস্থা অত্যন্ত করুণ ছিল, খুবই খারাপ ছিল। ডেলি 4 লক্ষ লোক আপনার হিসাব অনুযায়ী ইনফেক্টেড হচ্ছিল এবং অনেক লাশ এবং 4,000 থেকে বেশি লোক দৈনিক মারা যাচ্ছিলেন করোনায়। এবং অনেক লাশকে আমরা দেখেছি যে চিতায় দেখা ছিল না, গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। সে ভারতের আজকের স্টেটমেন্টটা কি? ভারতের হেলথ মিনিস্ট্রির আজকের স্টেটমেন্টটা হচ্ছে আজকে ভারতে শনাক্তের হার হচ্ছে মাত্র 2.4%। অর্থাৎ 2 মাসে তারা কন্ট্রোল করে ফেলছে। 2.4%। একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র করে ভারতে ছিল সবচেয়ে খারাপ অবস্থা, তারপরে ব্রাজিলে, ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স থেকে WHO। তারপর সেখানে আজকে ভারতের কি অবস্থা হয়েছে? 33 দিন ধরে ভারতের শনাক্তের হার 3% নিচে। তবে WHO এর মতে ভারতে এখন আর করোনা মহামারী বলা যাবে না। এটা হচ্ছে আমার কথা না, এটা ভারতের হেলথ মিনিস্ট্রির কথা, আজকের স্টেটমেন্ট, আর WHO কথা। এবং আমরা আরো দেখেছি ভারত তার ম্যাসিভ প্রোগ্রাম নিয়ে উপায়টা কি, হাউ টু কন্ট্রোল ইট। লকডাউন দিতে সম্ভব না। আমাদের দেশে যেখানে 22% লোক গরিব ছিল সেখানে আজকে 40% উন্নীত হয়েছে। বিবিএস আরো সঠিক উত্তর দিতে পারবে, আরো সঠিক পরিসংখ্যান দিতে পারবে। কিন্তু ভারতের ঠিক কমে অনেকটা আমাদের মতোই, 49.5% লোকের এখনো টয়লেট নাই। তারপরে কিন্তু ভারত কি করেছে, সেখানে তারা 42 কোটি মানুষকে আজকে মানুষকে তারা টিকা দিয়েছে, করোনার টিকা। আমরা প্রথম ধাপে যাদেরকে করোনার টিকা দিয়েছি তার মধ্যে 15 লাখ লোক এখন অ্যাস্ট্রাজেনেকার টিকা পায়। আজকে দেখলাম, একটু আগে টেলিভিশনে দেখলাম যে জাপান থেকে 2,54,000 অ্যাস্ট্রাজেনেকা আসছে। অর্থাৎ আমরা আরো প্রতিশ্রুতি দিয়ে ভিক্ষা করে মানুষের দয়া আর অনুগ্রহের উপর নির্ভর করে করোনাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। পৃথিবীর সব যে নিয়ন্ত্রণ করেছে, আজকে থেকে আজকে আমরা লকডাউনে আছি, কঠোর লকডাউনে আছি। আজকে আপনার কোপা আমেরিকান ফুটবল খেলা শেষ হয়ে গেছে, 1,000 দর্শক। আজকে ইউরো ফুটবল খেলা শেষ হয়ে গেছে, 1,000 দর্শক ছিল। আজকে উইম্বলডন টেনিস শেষ হয়ে গেছে, 1,000 দর্শক ছিল।
আমেরিকা খুলে দিয়েছে। আমেরিকা সবচেয়ে খারাপ অবস্থা ছিল, আমেরিকা মৃত্যুর হার সবচেয়ে বেশি, 6 লক্ষের বেশি। আমি সেখানে আপনার আপনার ব্রিটেনও না অনেক মৃত্যুর হার ছিল, ব্রিটেন আজকে খুলে দিয়েছে। কেন? ভ্যাকসিনেশন 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 ইজ দ্য অনলি আনসার। আমরা যখন করার প্রথম দিকে 2020 সালের 21শে মার্চ, আমরা তো শ্রদ্ধা জানিয়ে বলছি, জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আমরা তো করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে চাই, তাহলে বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন, ভারত পেরেছে, ইউএসএ পেরেছে, বাংলাদেশকে কি করতে হবে? বাংলাদেশ এই লড়াইয়ে নিশ্চয়ই জিতবে, কি বলেন আপনি? কে কি বললেন? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক তিনি 21শে মার্চ একটি বিবৃতি দিয়েছেন, করোনার চাইতে আমরা শক্তিশালী। এখন কি আমরা করোনার শক্তিশালী? আমরা আত্মপ্রচারণা করে কি লাভ? আমরা আত্মতুষ্টি নিয়ে কি লাভ? আমাদেরকে সত্যটা আলিঙ্গন করতে হবে। সত্য ভয়াবহ হতে পারে, সত্য কঠিন হতে পারে, সত্য আনপ্লিজেন্ট হতে পারে, সত্য অত্যন্ত দুঃখজনক হতে পারে, নির্মম হতে পারে। বাট একজন রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে সত্যকে আলিঙ্গন করার মতো সাহস আমাদের থাকতে হবে। এবং এই যে সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তার প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত 32.55%। পৃথিবীর অনেক দেশে নাই। আর মৃত্যুর হারের দিকে আমরা পৃথিবীতে দ্বাদশ, সেটা কিন্তু WHO আজকে ডিক্লেয়ার করেছে, দ্বাদশ আমরা। তাহলে এই অবস্থা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি, আমরা ভয়ঙ্কর একটি অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা বৈশ্বিক এই সমস্যাটাকে আমরা মনে করছি করোনার থেকে আমরা শক্তিশালী, আসলে কিছুই করি। কেন করতে পারিনি? করতে পারি এই জন্যই যে পৃথিবীর সমস্ত আধুনিক দেশে, এটা কমিউনিস্ট সিস্টেমই হোক, এটা অন্য যে সিস্টেম হোক, রাজনৈতিক আমি বলি একটু ক্ষমতা থাকে। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আমি উত্তর দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো, আমাদেরকে একটা ছোট বিরতি নিতে হবে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমি ছোট করে ডক্টর নুহুল আলম লেনিনের একটু মন্তব্য শুনতে চাই। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হলো, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সব দেশে ঐক্য হয়নি, অবশ্যই ভারতে। আমি নিজে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মমতা ব্যানার্জির সাথে কয়েকদিন আগে তিনি যুদ্ধ করেছেন, রাজ্যের মানে ভোট যুদ্ধ। তিনি প্রত্যেকটা চিফ মিনিস্টারকে ফোন করেছেন, ম্যাক্সিমাম জায়গায় চিফ মিনিস্টার কোন বিজেপির লোক নয়, কথা বলেছেন যে হাউ টু কন্টেইন দিস করোনা। যখন প্রচন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস সিনেটে, এবং সিনেটে হচ্ছে কংগ্রেস এখনো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আপনার কি বলে, কংগ্রেস সিনেটে দুটো মিলে এখন তার সমান সমান অবস্থা হচ্ছে। জি, জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এখন। বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ডক্টর নুহুল আলম লেনিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু অভিযোগ করছেন যে করোনা নিয়ন্ত্রণে এই সরকার ব্যর্থ হয়েছে, কি বলবেন আপনি? ডক্টর নুহুল আলম লেনিন। আনমিউট করতে হবে। সম্ভবত আমরা যুক্ত হতে পারছি না, আমি আপনার কাছে পরে আসবো আবার। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, তাহলে যদি রাজনৈতিক, আমরা কি পেয়েছি ডক্টর নুহুল আলম লেনিন, আপনার সঙ্গে কি আমি যুক্ত আছি? জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি? না, যুক্ত হতে পারছি না। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, ডক্টর নুহুল আলম লেনিন বললেন যে রাজনৈতিক কোনো বিষয়ের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকা না থাকা প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু করোনা মহামারী একটি মানবিক বিপর্যয় তৈরি করেছে, এটি একটি স্বাস্থ্য সমস্যা। এই বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন কেন আপনি তুলছেন? না, ধন্যবাদ আপনাকে। এখানে রাজনীতি, আপনার আজকে যে আলোচনা,
এই আলোচনায় আপনি তিনজন রাজনীতিবিদ বলতে পারেন বা রাজনীতির সাথে আমরা যারা কাজ করি যুক্ত আছি, আমাদেরকে আপনারা ডেকেছেন এবং তিনজনেরই এক একটা পজিশন আছে রাজনীতিতে, দেশে এবং বয়সে আমরা একেবারে তরুণ না, অন্তত দ্বিতীয় যৌবন আমরা ছাড়া গেছি। তো এই পর্যায়ে এসে আমরা কথা বলবো, আপনি প্রথমেই বলেছেন যে রাজনৈতিকভাবে কি ভাবছেন আপনি, এই কারণে কথাগুলো আমরা বলছি এবং জিয়াউদ্দিন বাবলু সাহেব উনি খুবই চমৎকার ভাবে বলেছেন এবং তার প্রত্যেকটা বক্তব্যকে আমি সমর্থন করি। এখন যদিও আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের বক্তব্যের মাঝে কোনো ইয়ে নাই, কারণ আমরা একই সমসাময়িক সময়ের মানুষ, কিন্তু আমরা তিনজনই। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে সরকারের যে সদিচ্ছার অভাবগুলো যেগুলো আমরা লক্ষ্য করেছি প্রথম থেকেই। প্রথমে ওই যে গত বছরের মার্চের যখন প্রথম করোনার ভয়াবহতা শুরু হলো, তখন সরকারের ওই যে মুজিব শতবর্ষ, তারপর সুবর্ণ জয়ন্তী, এই নানান প্রোগ্রামে বিদেশি অতিথিরা আসবে, বহু রকম আয়োজন হবে, এটাকে চাপা দিতে থাকবে। বাবলু ভাই ঠিকই বলেছেন, তখন ওই যে আওয়ামী লীগের মহাসচিব বললেন যে আমরা করোনার চেয়েও ভয়াবহ, এইভাবে তারা সব বিভিন্ন ভাবে এই সমস্ত গাল বলি এবং এটাকে ধামা চাপা দিয়ে রাখে। তখন কিন্তু টিকার আমদানির টিকা সংগ্রহের জন্য খুব একটা ব্যস্ততা দেখা যায়নি। পরবর্তী সময় ওই আপনার ভারতের সিরাম কোম্পানির মাধ্যমে যে অক্সফোর্ড যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটা দিল এবং সেইটাই আপনার প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং সেকেন্ড ডোজ এখনো সবাই পায়নি। কিন্তু পরবর্তী সময় ভারতে যখন ভয়াবহ অবস্থার সৃষ্টি হলো, তখন তারা এটা বন্ধ করলো। কিন্তু বন্ধ করলো, ভয়াবহ অবস্থা ছিল 3 মাস, কিন্তু বন্ধ হয়েছে তার আগের থেকে এবং এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আজকে পশ্চিমবাংলা রাজ্যে মৃত্যু সংখ্যা হচ্ছে 8 জন, অনলি 8। গতকাল ছিল 10 জন, তার আগে একদিন 8 জন ছিল এবং সেখানে আজকে দেখা যাচ্ছে যে 720 জন হচ্ছে আপনার আক্রান্ত এবং সেখানে আপনার 0.18% হচ্ছে আপনার বৃদ্ধি। এই হচ্ছে পরিস্থিতি। আর আমাদের এখানে 30,000 হয়তো টেস্ট করছে, সেখানে তার মধ্যে দেখা যাচ্ছে যে 8,000 সেখানে হচ্ছে আপনার আক্রান্ত হচ্ছে। তার যে প্রায় 1/3 মতো, 1/3 বা কখনো তারও বেশি। এই হচ্ছে আপনার পরিস্থিতি। তার সমস্ত টেস্ট করা হচ্ছে না এবং আমরা যেটা বলেছিলাম, এই যে বিশাল বাজেট এবার দেওয়া হলো 6.5 লক্ষ কোটি টাকা, যখন বিএনপি ক্ষমতার থেকে গেল, তখন আপনার 50,000 কোটি টাকা বাজেট ছিল এবং বাবলু ভাই যখন ক্ষমতা ছিলেন 90 পর্যন্ত, আমিও ছিলাম একই সাথে, তখন বাজেট ছিল কত? আজকে যে 6.5 লক্ষ কোটি টাকা যে বিশাল বাজেট, দখল করে এই বাজেটের বিভিন্ন জায়গাতে কাটেল করে এনে আজকে মানুষ তো বাঁচাতে হবে, টাকা তো জনগণের, এই দেশের তো মানুষের টাকা। অতএব এই টাকা দিয়ে আমি প্রথম থেকে বলে এসেছি, এর মধ্যে 10,000 কোটি টাকার একটি থোক বরাদ্দ আছে বাজেটে কোভিড মোকাবেলা করার জন্য। এইটা বড় কথা না, কথা হচ্ছে যে কানা চায় 2 চক্ষু দান, অন্ধ কি চায়? অন্ধ 2 চক্ষু দান চায়। আমরা চাই যে প্রত্যেক উপজেলা লেভেল পর্যন্ত সাফিসিয়েন্ট অক্সিজেন ব্যবস্থা করা হোক, প্রত্যেক জেলা এবং উপজেলা সেখানে আইসিইউ বেডের ব্যবস্থা করা হোক এবং ডাক্তারদেরকে সেইভাবে কাজে লাগানো হোক, প্রশাসনকে সেইভাবে কাজে লাগানো হোক। সবাই গাছাড়া ভাবে করলে তো হবে না। আগের সময়ে এই করোনা নিয়েও বিভিন্ন রকম সাহায্য দিতে, যে দুর্নীতি, করোনার দুর্নীতি এবং ধরা পড়ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, সরকারের এই যে ব্যর্থতার কথাটা যে বললাম, সরকার কাজ করে যাচ্ছে, আমি বলবো না যে কাজ করছে না, কিন্তু সেই কাজের ফাঁক রয়ে গেছে। সেই কারণে আজকে মানুষ বাঁচাতে হবে, আজকে মানুষ বাঁচাও, দেশ বাঁচাও। যেমন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেক দিন উনি 3 বার 4 বার করে মনিটরিং করছেন, প্রত্যেক সিনিয়র লিডারদের সাথে কথা বলছেন, প্রত্যেক জায়গায় হেল্প সেন্টার খোলার কথা বলেছেন, প্রত্যেক জায়গায় সাহায্য নিয়ে যাওয়ার কথা বলেছেন এবং পার্টির সর্ব স্তরে ঝাঁপিয়ে পড়ে আমরা কিন্তু কাজ করছি। জি, আমি আপনার কাছে আসবো আবারও। অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর নুহুল আলম লেনিন। আমি আপনার কাছে একটু আসতে চাই, জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ডক্টর নিতা রায় চৌধুরী দুজনেই বলছেন যে করোনা মোকাবেলায় এই সরকার ব্যর্থ হয়েছে। কি বলবেন আপনি?
আপনি নিজেকে কাইন্ডলি একটু আনমিউট করে নিন। বাবলু মহাজোটের অংশীদার হিসেবে ছিলেন তখন, তো এত জোরে কথা বলেন নাই। এখন তারা তাদের স্বাতন্ত্র দেখানোর জন্য, এটা দেখছেন সব কাগজে উঠেছে যে জাতীয় পার্টি তারা আরো সরকারের কাছ থেকে আরো বেশি করে স্বাতন্ত্র দেখানোর চেষ্টা করছেন। এবং এই চেষ্টা করতে হলে তাদের পলিটিক্যাল ভোকাবুলারি, তাদের রাজনৈতিক এই বুদ্ধি, সেগুলো পরিবর্তন হবে, অ্যাটিচিউড চেঞ্জ হবে। এবং সে কারণে আমি মনে করি যে সরকারের যদি ব্যর্থতা থাকে, তাহলে সেই ব্যর্থতার দায় মহাজোটের অংশীদার হিসাবে তখন তারা ছিলেন, তাদের উপরে বর্তায়। এখন আমি বলবো যে এই যে কথাগুলো উঠছে, প্রথমত সরকার ব্যর্থ যদি হইতো, তাহলে তো এখানে ডিজাস্টারের চাইতে বড় ডিজাস্টার হইতো। হ্যাঁ, আমরা ভারতে উপরের দিকেও তো আছে। হ্যাঁ, কয়েকদিন আগে বেরোলো যে 5টা দেশ যেখানে সর্বোচ্চ, আর সেখানে বাংলাদেশ নাই। হ্যাঁ, বাবলুর দেওয়ার তথ্যই বলি যে 5টা সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু হারের দিক থেকে তার মধ্যে কিন্তু বাংলাদেশ এখনো নাই। তবে এইটাই ঠিক যে প্রথম দিকে যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল, হ্যাঁ, সেটাকে আমাদের জনগণও তেমন সিরিয়াসলি নেয় নাই। আর সরকারের সীমাবদ্ধতা ছিল যে তারা তখন একটা মাত্র উৎস থেকে টিকা সংগ্রহের জন্য চেষ্টা করেছে, এবং এই ভয়াবহতা সম্পর্কে সম্ভবত কিছুটা লিনিয়েন্সি ছিল। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অ্যাস্ট্রাজেনেকা আপনার কথা ছিল 2,30,00,000 ডোজ। এই 30 লক্ষ ডোজ হচ্ছে শুভেচ্ছা হিসাবে, আর 2 কোটি আমরা কিনে জন্য চুক্তি পর্যন্ত করেছি। কিন্তু ভারতে যখন এই সংক্রমণ মহামারী আকারে আরো বিপুল ভাবে করলো, তখন আমরা একটা বিপদে পড়ে গেলাম যে তাৎক্ষণিকভাবে আমাদের কাছে আর টিকা ছিল না। কিন্তু সরকার দ্রুততম সময়ে, হ্যাঁ, টিকা সংগ্রহের জন্য বিভিন্ন দেশের সাথে সংলাপ শুরু করলো। এবং আজকে আমি এত ডিটেলস এর পরিসংখ্যান দিয়ে বলতে না, আজকে সর্বশেষ আজকে আমরা শুনলাম যে সরকার হাতে এখন 21 কোটি ডোজ আছে, আপনার নিশ্চয়তা আছে, পাইপলাইনে আছে কিছু। হ্যাঁ, 21 কোটি ডোজ। হ্যালো, জি, সরকারের হাতে দুই কোটি ডোজ টিকা আছে, এবং জাপান থেকে কিছু অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। আমি আপনার কাছে আবার আসবো। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জনাব ডক্টর নহুল আলম লেনিন বলছেন যে মহাজোটের অংশীদার হিসেবে সরকারকে যদি আপনি ব্যর্থ বলেন, তাহলে সেই ব্যর্থতার দায় আপনাদের উপরও বর্তায়, এবং জাতীয় পার্টি এখন স্বাতন্ত্র্য দেখানোর জন্য তাদের রাজনৈতিক শব্দের ভিন্নতা এনেছে। কি বলবেন? আপনি ধন্যবাদ, এবং জাহিদকে ধন্যবাদ এই কথাটা আনার জন্য। আমরা 2008 সালে মহাজোটের অংশীদার ছিলাম, এবং 8 সালের নির্বাচন একসাথে করেছি আমরা, এবং সেটা মহাজোট থেকে করেছি। এবং আমাদের প্রয়াত নেতা পল্লিউদ্দিন দেশার মহাজোটে যোগ দিয়েছিলেন। কিন্তু 2008 সালের পরে 2014 সালে যে নির্বাচন, সেখানে পৃথকভাবে আমরা লাঙ্গল পরিয়ে করছি, মহাজোটে করিনি। আমরা 2008 সালের পরে যে সরকার, তার প্রতি সেই সরকার আমরা মহাজোটে ছিলাম না। বর্তমানে মহাজোটে নাই, 14 দলীয় জোটের সরকার আছে, আমরা কিন্তু মহাজোটে নেই। এটা মাননীয় প্রধানমন্ত্রী জানেন, সারা দেশবাসী জানেন। এই তথ্যটা একটা বিভ্রান্তিকর তথ্য। আমি এটা তো আপনারা সবাই জানেন। আর আমাদের এইবারের পার্লামেন্টে আপনি দেখেছেন, আমাদের পার্টির চেয়ারম্যান পল্লিউদ্দিন সাদের সুযোগ্য উত্তরসূরি গোলাম মোহাম্মদ কাদের, তিনি কিন্তু কঠোর ভাষায় সরকারের ব্যর্থতা, দুর্নীতি, দুঃশাসন এবং করোনা নিয়ে যে সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, ভ্যাকসিন আনতে পারেনি, সেটা তুলে ধরেছেন। আমাদের অন্যান্য সদস্যগুলো তুলে ধরেছেন এই কথাগুলো। এবং আমরা এগুলো কোনো নতুন ভাবে রাজনীতিতে আসার জন্য নয়, আমরা মহাজোটে নেই। আমাদের সাংবিধানিক দায়িত্ব। অপোজিশন মানে কি? অপোজিশন মানে হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলেছে তোমরা সরকারের ব্যর্থতা,
ব্যর্থ সীমাবদ্ধতা, দুর্নীতি, দুঃশাসন তুলে ধরবা। এই জন্য আমাদের প্রত্যেকটা বেতন পায় সরকার, পাবলিক জায়গা থেকে, জনগণের তহবিল থেকে জনগণের টাকা পায়। এবং সংবিধান নির্দেশ দিয়েছে যে সংসদে তোমরা কথা বলবা সরকারের বিরুদ্ধে, সব ধর্মদের বাইরে কথা বলবা যদি তোমরা অফিসিয়াল পলিটিক্যাল অপোজিশন হয়ে থাকো। আমরা সেই দায়িত্বটাই পালন করছি সংবিধান অনুযায়ী, কারণ সংবিধানকে সম্মত করার শপথ দিয়ে কিন্তু আমরা সংসদে যাই এবং আমরা সংবিধানকে সম্মান করি, সেই জন্য আমরা এই কথাগুলো বলছি। আরেকটি কথা আমি এখানে বলতে চাই, লেনিনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি এখানে সদিচ্ছের প্রশ্ন তুলছি, আমি মিসম্যানেজমেন্টের প্রশ্ন তুলছি, কারণ আমি ভিতরের ইচ্ছা তো আমি জানি না। গভর্নমেন্ট টোটালি মিসম্যানেজ করেছে সিচুয়েশনটা এবং হালকাভাবে নিয়েছে। তুমি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন ট্রাম্প হচ্ছিল, তখন বাইডেনও আছে, কেউ বলেনি উই আর মোর পাওয়ারফুল দেন করোনা। ভারতের প্রধানমন্ত্রী আমার এখনো মনে আছে করোনার প্রাক্কালে তিনি ফার্স্ট দেশগুলোকে ডেকেছিলেন, সেখানে কিন্তু আমি সেই ভারতীয় হাইকমিশনে আমি গিয়েছিলাম, আমাদের মাননীয় চেয়ারম্যান GM কাজল গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন সেই ভিডিও কনফারেন্সে, উনি পাকিস্তানের প্রতিনিধি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তার মানে উনি কোনো আসুন আমরা 60 দেশগুলোর সবাই মিলে একটা সমন্বিত কর্মসূচি আজকে আমাদের এখানে দরকার। উনি লেনিন ভাই তো মানে আপাত মস্তকে যেন রাজনীতিবিদ, এবং তিনি ক্যারিয়ার পলিটিশিয়ান, তিনি ছাত্র রাজনীতি করে এখানে এসেছেন, তিনি একসময় ডাকসু ভিপির জন্য দাঁড়িয়েছিলেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করি, ওনার অনেক জুনিয়র। কিন্তু সত্যটা এটাই যে আজকে একটা রাজনৈতিক সরকার নেতৃত্ব, রাজনৈতিক সরকার দিকে অবশ্যই এখানে একটু কথা হচ্ছে যে আমলাতন্ত্র। হ্যাঁ, তফল নিজেই বলেছেন, তিনি একসময় ডাকসু ভিপি ছিলেন এবং তিনি বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আজকে এই সংসদে বলেছেন যে আজকে রাজনৈতিক নেতার হাতে কোনো কোঅর্ডিনেশনের দায়িত্ব নাই। আমরা সাবেক সরকারে ছিলাম, আমরা প্রত্যেকটা মন্ত্রীকে একটা ডিস্ট্রিক্ট ভাগ করে দেওয়া হয়েছিল, আমাদের ওদিনে কিন্তু সচিব ছিল। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আমি আপনার কাছে আরো একবার আসবো আশা করছি। আপনি যে কথা বললেন তার জের ধরে আমি একটু ডক্টর নহুল আলম লেনিনের একটু মন্তব্য নিয়ে নিই। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলছেন যে সরকারের সমালোচনা করা তাদের সাংবিধানিক দায়িত্ব। কি বলবেন ডক্টর নহুল আলম লেনিন? না, বিরোধী দল হলে তারা সমালোচনা করবেন, কিন্তু আমাদের দেশে যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা হয়ে উঠছে সেটা হলো বিরোধী দল মানে কেবল নেগেটিভ আলোচনা করা। বিরোধী দল অলসো দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এটা এই অর্থে আমি জিনিসটা বলেছি। হ্যাঁ, বিরোধী দল মানেই না, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলও পার্ট অফ দ্য গভর্নমেন্ট, এবং সেখানে গভর্নমেন্টের ভুল ত্রুটি তারা আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। এট দ্য সেম টাইম সেখানে সাফল্য আছে যেটা জাতির মর্যাদা বাড়ায়, সেইগুলোর ব্যাপারেও তারা অ্যাপ্রিসিয়েশন করবে। কিন্তু আমাদের এখানে এই প্র্যাকটিসটা হয় না। আমাদের এখানে মানে বিরোধী দল মানে সরকার একেবারে সবকিছু ভুল করে, এবং সরকারের মধ্যেও যে এইরকম এলিমেন্ট আছে যারা বিরোধী দল মানে খেলবুল ষড়যন্ত্র করছে বা এটা করছে। এই পলিটিক্সটা একটা সহিষ্ণু গণতান্ত্রিক যে প্র্যাকটিস, সেইটা আমাদের এখানে অনুপস্থিত বলেই হ্যাঁ কেউ কেউ একটু বেশি কথা বলেন, অপরিণামদর্শী কথা বলেন। হ্যাঁ, সংবিধান তো দায়িত্ব দিচ্ছে, নাহলে ওনারা পার্লামেন্টে গেলেন কি করে? সেটা ওনাদের দলকেই দিয়েছে তা তো না, এটা সবাইকে দিয়েছে। হ্যাঁ, সংবিধানের একজন পার্লামেন্টের একজন যে কোনো সদস্যকেও এই অধিকার দেয়া আছে সংবিধান থেকে, কিন্তু তারপরেও প্রত্যেকেই মেনে চলতে হয় যার যার দলের রাষ্ট্রীয় সংবিধান ছাড়াও কি বলবেন না বলবেন, কতটা বলবেন, সেগুলোর ব্যাপারে একটা ডিসিপ্লিন মেনটেন করা হয় যে পার্টির স্ট্যান্ডের বিরুদ্ধে কেউ বলেন না। হ্যাঁ, পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারেন না। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর নহুল আলম লেনিন। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। আমার শেষ কথা হচ্ছে যে দেশে বর্তমানে গণতন্ত্র নেই, নির্বাসিত গণতন্ত্র। যে পার্লামেন্ট বর্তমানে দেশে আছে, এই পার্লামেন্ট জনগণ দ্বারা নির্বাচিত নয়, কারণ এই পার্লামেন্ট ইলেকশনের আগের দিন রাত্রি ভোট কেটে নেওয়া হয়েছে। যে পার্লামেন্টে মানে বিএনপিকে
মাত্র 6টা সিট দেওয়া হয়েছে, যেখানে বিএনপি মানে ফ্রি ফেয়ার ইলেকশন হলে হয় বিএনপি ক্ষমতা যেত, না হলে বিএনপি ক্ষমতার কাছাকাছি থাকতো, বিএনপি ক্ষমতায় যেত। অতএব এই যে ভোটবিহীন ইয়েতে সেখানে গণতন্ত্র কোথায়? যেখানে লুটপাট চলতেছে, যেখানে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে না, বলবে কি? আর তাদের ভাষায় যে বিএনপি, যেমন মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের রোজি বলেন যে বিএনপি খাদে পড়ে গেছে, বিএনপি নিশ্চিত হয়ে গেছে। তাহলে প্রতিদিন শুধু বিএনপি বিএনপি নিয়ে কথা বলেন কারণ, তাহলে প্রতিদিন বিএনপি কে গালাগালি করেন কারণ। অনেক ধন্যবাদ আপনাকে, জি অনেক ধন্যবাদ। আপনার সময় শেষ। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। আপনাদের ধন্যবাদ, কথা উত্তর দিচ্ছি। অবশ্যই বিরোধী মানি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সরকারের অবিচ্ছেদ্য অংশ। আমরা কিন্তু সরকারের এই সময়কার সময় হিউম্যান ইন্ডেক্স, আমাদের অ্যাভারেজ যে বয়স সেটা বেড়ে গেছে 72.5%, সেটা আমরা পার্লামেন্টে বলেছি। আমরা কিন্তু একমাত্র বিরোধী দল গত 30 বছরে, যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, আওয়ামী লীগ বয়কট করেছে বিরোধী দল, মাসের পর মাস সংসদ বয়কট করেছে। বিএনপি বিরোধী দল ছিল, বিএনপি মাসের পর মাস সংসদ বয়কট করেছে, নেতিবাচক রাজনীতি করেছে। আমরা একমাত্র সংসদকে কার্যকর করেছি। সেখানেই হচ্ছে সংবিধানের প্রতি আমরা সমুন্নত রাখার চেষ্টা করেছি। আমরা কোনোদিন বয়কট করিনি। আমরা কোনোদিন সরকারের ভালো কাজের সবসময় আমরা প্রশংসা করেছি। যেমন আমাদের হিউম্যান ইন্ডেক্স, অনেক ধন্যবাদ আপনাকে, জি অনেক ধন্যবাদ। জনাব ডক্টর নুহুল আলম লেনিন, আপনার 2 বাক্য শুনি, তারপর শেষ করি। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ধন্যবাদ আপনাকে। জি ডক্টর নুহুল আলম লেনিন, আপনার 2 বাক্য শুনি, তারপর শেষ করব। আমি মনে করি যে এইটা যেহেতু মানবিক বিপর্যয় এবং রাজনীতিবিদদের কাজ হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ সমালোচনা থাকবে, সেটা করবেন, কিন্তু মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সচেতন করুন। ভারতবর্ষে তারা নিজেদের জি আর সময় নিয়ে অনেক ধন্যবাদ সবাইকে। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।